আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে ইফেক্টিভলি পড়ালেখা করতে পারি, কিভাবে ইফেক্টিভলি একটা জিনিসকে শিখতে পারি। অনেকদিন ধরে এই ভিডিওটা করার ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ আমি সেটা তোমাদের জন্য আজকে রেডি করছি। সো ভাইয়া, কিভাবে শিখতে হয় এটা আবার শেখার জিনিস নাকি? হ্যাঁ ভাইয়া, অবশ্যই। আসলে আমাদের কিন্তু এই টেকনিকটা, অর্থাৎ আমরা কিভাবে ইফেক্টিভলি পড়ালেখা করতে পারি, এই রিলেটেড কোনো কিছু কিন্তু আমাদের স্কুল কলেজে শেখানো হয় না। সো এর ফলশ্রুতিতে যেটা হয়, আমরা অ্যাকচুয়ালি অনেকে অনেক কষ্ট করেও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই না। আবার আমরা দেখি যে আমাদের অনেক ফ্রেন্ড যারা অনেক কম পরিশ্রম করে অনেক ভালো ফলাফল করতেছে। তো সেটা অ্যাকচুয়ালি কিভাবে করতেছে, আমরা নিজেরাও কিভাবে আমাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করতে পারি, অল্প পরিশ্রমে অল্প পড়ে কিভাবে অধিক পরিমাণে আমাদের যে আইডিয়া গুলোকে প্রসেসিং করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, কিভাবে স্মার্টলি আমরা পড়ালেখা করতে পারি। সো আমি হচ্ছে আজকে ক্লাসে প্রথমে টেকনিক গুলো শেয়ার করবো, তারপরে প্রত্যেকটা সাবজেক্টে আমরা সেই টেকনিক গুলোকে কিভাবে ইফেক্টিভলি ব্যবহার করবো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো প্রথমে আমি তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেকনিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রিডিং ভার্সেস রিকল। মানে আমরা হচ্ছে একটা ডিবেট রাখলাম তোমাদের জন্য যে রিডিং ভার্সেস রিকল, অ্যাক্টিভ রিকল। এখন এই রিডিং মানে কি? এখন রিডিং শব্দটা হয়তো আমরা দেখে বুঝতেছি ভাইয়া যে রিডিং হচ্ছে একটা জিনিসকে বারবার পড়া। তো এটা হচ্ছে রিডিং। আমরা বলছি যে রিডিং ভার্সেস অ্যাক্টিভ রিকল, এখানে কোন স্টাডি মেথডটা সবচেয়ে বেশি আমাদের জন্য এফিশিয়েন্ট। সো রিডিং বুঝলাম যে একটা জিনিসকে বারবার বারবার করে পড়া, আর অ্যাক্টিভ রিকল হচ্ছে একটা জিনিসকে ভিতর থেকে মনে করার চেষ্টা করা। সেটাকে বলি আমরা অ্যাক্টিভ রিকল। এখন কোন জিনিসটা ভালো, আসলে আমরা এখন জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে রিডিং ভার্সেস অ্যাক্টিভ রিকল কোনটা অ্যাকচুয়ালি ভালো, কোন জিনিসটা আমরা ভুল করি পড়ার সময়। আচ্ছা, এখানে যে কথাটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভাইয়া, রিডিং বা হচ্ছে একটা জিনিসকে পুনরায় বারবার করে পড়া, এটা মোটেও কোনো ইফেক্টিভ লার্নিং মেথড না। ঠিক আছে ভাইয়া? সো এইটার যে অনেক ইউজফুল একটা টেকনিক হচ্ছে, অনেক পাওয়ারফুল একটা সায়েন্টিফিক টেকনিক হচ্ছে অ্যাক্টিভ রিকল। এখন এই বিষয়টা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে বলতেছি। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। ধরো আজকে আমি ক্লাসে তোমাদেরকে পরমাণু মডেল পড়ালাম। সো পরমাণু মডেলে আমি অনেকগুলো মডেল নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। একটা হচ্ছে সিকোয়েন্স মেইনটেইন করে করে আমি তোমাদের সাথে আইডিয়া গুলোকে শেয়ার করব, যে আইডিয়া গুলো অবশ্যই হচ্ছে বোঝার বিষয়, এবং বুঝে বুঝে আমরা হচ্ছে তোমার হচ্ছে পরমাণু মডেল যেভাবে তোমার ডেভেলপ হয়েছে সেই আইডিয়া গুলো শেয়ার করলাম। এখন ভাই ক্লাসটা কমপ্লিট হলো, ধরো 1.5 ঘন্টা একটা ক্লাস। আচ্ছা, সো এখানে তুমি অ্যাকচুয়ালি ভুলটা কি করতা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যে কাজটা করি, আমরা তো ক্লাসের টাইমে অবশ্যই আমাদেরকে নোট করতে হবে। ক্লাসের টাইমে নোট না করলে ওই ক্লাসের সত্যি কোনো দাম থাকে না। সো নোট করাটা ফান্ডামেন্টালি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সো এবার আমরা চিন্তা করি, ধরো ভাই আমি নোটটা করে ফেললাম, সুন্দর করে আমার নোট হলো। এবার আমি কি কাজ করতেছি, এবার আমি ধরো হচ্ছে আমার পুনরায় পড়া লাগবে জিনিসটা। আমি বারবার ওই নোটটা রিডিড করতেছি, মানে বারবার আমি জিনিসটা নোট থেকে পড়তেছি। এতে কি হলো জানো ভাইয়া? এতে অ্যাকচুয়ালি তোমার ব্রেনটা কোনো কাজই করলো না, জানো? মানে তোমার ব্রেনটা অ্যাকচুয়ালি কোনো ওয়ার্কই করলো না এখানে। মানে তুমি ব্রেনকে ইউজই করতে পারলা না। মানে তুমি যখন বারবার রিডিড করতেছো একটা টপিকে, তখন তুমি অ্যাকচুয়ালি তোমার ব্রেনটাকে একেবারেই মানে হচ্ছে ফেলা রাখলা, এটাকে ইউজই করতে পারলা না। তো এই কাজটাই তুমি যখন অ্যাক্টিভ রিকল করবা, অর্থাৎ অ্যাক্টিভ রিকল বলতে কি ভাইয়া, আমি ধরো তোমাদেরকে এখন একটা লেকচার দিলাম, সেই লেকচারটা ধরো 1.5 ঘন্টা একটা লেকচার। তো তুমি কি করবা ভাইয়া, তুমি হচ্ছে ওই লেকচারটা তোমার সামনে কোন একটা ইমাজিনারি স্টুডেন্ট চিন্তা করে তুমি লেকচারটা নিজে নিজে তুমি হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে, মানে একদম জিরো থেকে ওই লেকচারটা ডেভেলপ করার চেষ্টা করবা। তো আমি তোমাদেরকে যেভাবে জিনিসটা একদম শুরু থেকে আইডিয়া দিয়ে গেছি, তোমরা অ্যাকচুয়ালি শুরুটা ওভাবেই করবা। সো এটাকে বলতেছে না অ্যাক্টিভ রিকল। দ্যাট মিনস তোমার ব্রেইনটা কিন্তু ভাই এখন তুমি অ্যাক্টিভলি এঙ্গেজ করছো কোন একটা প্রসিডিউরের মধ্যে। সো এইটা কিন্তু ভাই এখানে অনেক বেশি করে ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ রিকল, যেটা হচ্ছে আমরা অনেকে করি না ঠিক মতো। যে কোনো একটা জিনিস তুমি ধরো তুমি লেকচারটা কমপ্লিট করো, লেকচারটা একেবারে না দেখে লেকচারটাকে একদম শুরু থেকে তুমি আনার চেষ্টা করো তোমার ভিতরে, মানে তুমি জিনিসটাকে খাতায় লেখার চেষ্টা করো। দেখবা যে হয়তো ভাইয়া হয়তো তুমি লেকচার থেকে 40% ইনফরমেশনকে রিকল করতে পারছো, মনে করে লিখতে পারছো উইদাউট সিং দ্য অ্যাকচুয়াল নোট। ঠিক আছে? সো তুমি ধরো 40% ইনফরমেশনকে রিকল করতে পারলা বা অ্যাকচুয়ালি রিকল করতে পারলা। সো এবার তুমি ভাইয়া যে 60% ইনফরমেশনকে তুমি রিকল করতে পারো নাই, তুমি আবার তোমার নোটে ফিরে যাও। সো আবার তোমার নোটে ফিরে গিয়ে তুমি দেখো ওই 60% ইনফরমেশন কেন রিকল করতে পারো নাই, তার অ্যাকচুয়াল রিজন বের করার চেষ্টা করো। চিন্তা করো যে আসলে কেন তুমি পারো নাই, কিভাবে ফিউচারে এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতে পারবা। সো ইউ আর অ্যাক্টিভলি এঙ্গেজিং ইউর ব্রেইন। আচ্ছা, ধরো এরপর তুমি হচ্ছে কাজটা করলো, তুমি আবার তুমি লেকচারে ধরো এর পরবর্তীতে তুমি 70% রিট্রিভ করতে পারলো একটা লেকচারকে। সো দেখো ভাইয়া, তোমার কিন্তু এখানে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। তুমি এবার 30% নিয়ে কাজ করো, যে পার্টটা তুমি মনে রাখতে পারতেছো না, সেকেন্ড বার এবার থার্ড বার হয়ে যাচ্ছে দেখা। সো তুমি ওই 30%-এর উপর কাজ করো, তুমি 30%-কে ইমপ্রুভ করার চেষ্টা করো, আবার না দেখে ওই স্ক্র্যাচ থেকে লেকচারটা দেওয়ার চেষ্টা করো, নিজে নিজে লেখার চেষ্টা করো খাতায়।
দেখবা ভাইয়া তুমি একটা পর্যায়ে গিয়ে তোমার 90 to 95% তোমার ওই লেকচারটা মনে চলে আসছে। এটাই হচ্ছে ভাই অ্যাক্টিভ রিকল। অর্থাৎ তুমি তোমার ব্রেনকে অ্যাক্টিভলি ইউজ করছো কোন একটা ইনফরমেশনকে রিট্রিভ করার জন্য, কোন একটা জানা ইনফরমেশন যেটা তুমি অলরেডি তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, সেই পড়ানো ইনফরমেশনটাকে ফিরিয়ে আনার জন্য। তো এই মেথডটা যে ভাইয়া কতটা পাওয়ারফুল, তুমি যদি এটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারো তোমার পড়ালেখায়, তুমি নিজে চেঞ্জ টের পাবা। এতদিন আমরা যে ভুল কাজটা করতাম, আমরা কি করতাম ভাই, আমাদের এখন সামনে পরীক্ষা, আমাদের পড়া লাগবে, সো পড়ার জন্য আমরা কি করতাম ভাইয়া, লেকচার খাতা বের করলাম বা বই বের করলাম, সো বই বের করে আমি বসে বসে রিডিং পড়তেছি। সো এইটা কিন্তু ভাই একদমই লেস ইফেক্টিভ একটা ওয়ে। তুমি প্রথমে কি করবা, তোমার সামনে পরীক্ষা, এখন তুমি বইটা বন্ধ, তুমি জানো চ্যাপ্টারের ভিতরে কি কি কন্টেন্ট আছে, তুমি এবার খাতা নাও, খাতা নিয়ে তুমি চ্যাপ্টারের কন্টেন্ট গুলো লেখার চেষ্টা করো। ধরো তুমি হচ্ছে এখন ইলেকট্রনের এখানে হচ্ছে আধান লিখলা, ইলেকট্রনের ভর লিখলা, প্রোটনের ভর লিখলা, আধান লিখলা, সেভাবে লেখো। এবার গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তুমি বইয়ের কতটুকু রিকল করতে পারছো, তুমি ধরো 1-2 পেজের মধ্যে রাফলি এটা করার চেষ্টা করো। সো করতে গিয়ে দেখবা তোমার ব্রেনটা অ্যাকচুয়ালি এখানে কাজ করতেছে। তো এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে পারো ভাইয়া, তোমার অ্যাকচুয়ালি কোন একটা জিনিস অনেকের থেকে অনেক ভালোভাবে মনে থাকবে, অনেক ইফেক্টিভলি তুমি জিনিসটা পারবা। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিকল, অর্থাৎ আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভলি এখানে ইউটিলাইজ করতে হবে কোন একটা জিনিসকে ফিরিয়ে আনার জন্য। যে জিনিসটা ভুলে যাব আবার ফিরে যাব আবার দেখবো। সেকেন্ড যে কথাটা আসছে ভাইয়া, সেকেন্ড যে ইম্পর্টেন্ট মেথড সেটা হচ্ছে স্পেস রিপিটেশন। আমরা ধরো কোন একটা ম্যাথ করার সময় আমরা এরকম একটা সিচুয়েশন আসে যে আমরা ধরো হচ্ছে যে ম্যাথটা পারি না বা যে ম্যাথটা আমাদের কাছে কঠিন লাগে, আমরা ধরো হচ্ছে এক বসায় বসে 10 বার করি ম্যাথটা। ঠিক আছে, অনেকে এই ধরনের অভ্যাস আছে। বা ধরো 10 বার না করলে আমরা এক বসায় বসে ধরো হচ্ছে 5 বার ম্যাথটা করলাম। তো এখানে একটা কথা বলে রাখি ভাইয়া, তুমি এক বসায় যে 5 বার ম্যাথটা করলা ভাইয়া, তো এটা কিন্তু তোমার খুব আহামরি যে তোমার মেমোরিতে এটা স্টোর হয়ে থাকবে এমনটা না কিন্তু ভাইয়া। তো এখানে তুমি যে সায়েন্টিফিক টেকনিকটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে স্পেস রিপিটেশন। তো স্পেস রিপিটেশন মানে শব্দটা অর্থ দিয়ে বোঝা যাচ্ছে ভাই একটু গ্যাপে রেখে রিপিট করা। তো এটা কিরকম প্রসেস, ধরো ভাই আমি তোমাকে বললাম যে একবারে বসে 5 বার ম্যাথ করা থেকে তুমি 2 দিন, 3 দিন, 4 দিন গ্যাপে গ্যাপে তুমি যদি 5 বার ম্যাথ করতে পারো, ওই সেম ম্যাথটা তুমি 5 বার প্র্যাকটিস করলা, তাহলে ভাই এটা মানে মারাত্মক লেভেলে তোমার ব্রেইনে এই জিনিসটা থেকে যাবে। মানে তোমার এই জিনিসটা তুমি যেভাবে শিখবা, তখন যেভাবে রিয়েলাইজ করবা, সত্যি অন্যরকম। আমি আরেকবার বলতেছি স্পেস রিপিটেশন কিভাবে তুমি অ্যাপ্লাই করবা। ধরো তুমি হচ্ছে যে ম্যাথটা আটকায় যাচ্ছ, বা তুমি একটা ম্যাথ করতে যাচ্ছ বা নতুন একটা কনসেপ্ট শিখতে যাচ্ছ, তো তুমি কনসেপ্টটাকে ধরো তুমি আজকে জিনিসটা প্র্যাকটিস করলে ভালো হবে। সো এমন না যে তুমি আজকে বসে আরো 10 বার প্র্যাকটিস করতেছো, তুমি আজকে একবারই প্র্যাকটিস করো, আজকে একবারই ভালোভাবে পুরো জিনিসটা প্র্যাকটিস করো। এবার তুমি কি করবা ভাই, 2 দিন গ্যাপ রাখবা, তুমি মাঝখানে 2 দিন গ্যাপ রাখবা, বা মাঝখানে ধরো একদিন না, শুরুতে ধরো আমি আজকে প্র্যাকটিস করলাম, আজকে একবারই করলাম, ধরো কালকে আরেকবার প্র্যাকটিস করলাম, কালকে আমি আরেকবার প্র্যাকটিস করলাম। এরপর ভাইয়া তুমি কালকে করলাম, কালকে করার পর তুমি মাঝখানে 2 দিন গ্যাপ দাও, 2 দিন গ্যাপ দিয়ে এই দিনটা তুমি আবার প্র্যাকটিস করার চেষ্টা করো। তুমি আবার মাঝখানে হচ্ছে 3 দিন গ্যাপ দিয়ে আবার প্র্যাকটিস করো। ধরো ভাই এইভাবে যদি তুমি কয়েক রাউন্ডে জিনিসটা প্র্যাকটিস করো, তোমার ওই ইনফরমেশনটা এত ভালোভাবে তোমার ব্রেনে গেঁথে যাবে, তুমি জাস্ট মানে এই প্র্যাকটিসটা করার পরে তুমি বুঝতে পারবা। তুমি যখন একটা জিনিসটা মাঝে স্পেস দিবা, তখন দেখবা যে তোমার ব্রেন অ্যাকচুয়ালি অনেক ভালোভাবে সেই জিনিসটা প্রসেস করবে। তুমি হয়তো অনেকেই বিষয়টা খেয়াল করছে, যখন আমরা কোনো কিছু নতুন শিখি, নতুন শিখার পর যখন আমরা ঘুমিয়ে যাই, পরবর্তী সকালে ঘুম থেকে উঠি, তখন কিন্তু ওই শিখাটার উপরে কিন্তু একটা আলাদা উপলব্ধি তৈরি হয়। কেন ভাইয়া, ওই যে একটা গ্যাপ পড়ে যে একটা স্পেস তৈরি হয়, ব্রেন টাইম পায় ওটাকে রিপ্রসেস করার, ওখানে রিপ্রসেসিং হয়। তো আমরা কি করবো ভাই, একটু গ্যাপে গ্যাপে লাইক 2 দিন 3 দিন গ্যাপে গ্যাপে কোন একটা জিনিসের প্র্যাকটিস করবো। সো এটাকে বলা হয় স্পেস রেপিটেশন। এখন এই ক্ষেত্রে ভাই একটা সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি, আমাদের হয়তো নিজেদের ক্ষেত্রে এটা মেইনটেইন করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট আমরা ট্রাই করলে অবশ্যই পারবো। বাট একটা সফটওয়্যার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আঙ্কি। এই সফটওয়্যারটা মেইনলি বায়োলজির ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করতে পারি, কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো প্রসেসিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সো এই আঙ্কি এটা হচ্ছে তোমার এই যে সফটওয়্যারটা আছে, এটা কিন্তু একটা ফ্রি সফটওয়্যার। এটা কিন্তু তোমার এই স্পেস রিপিটেশনের ফান্ডামেন্টাল সিস্টেম বা বেসড অন করে কিন্তু এটা কাজ করে। সো যে জিনিসটা তুমি পারতেছো সেই জিনিসটা তোমাকে দেখা যাবে আবার 2-3 দিন পর পর তোমার সামনে আসবে। আবার যে জিনিসটা তুমি পারতেছো না সেটা তোমার ফ্রিকোয়েন্টলি তোমার চোখের সামনে আসবে। সো অর্থাৎ তোমার অ্যান্সার দেওয়ার উপর ভিত্তি করে যে অ্যালগোরিদমটা তৈরি হচ্ছে, সেই অ্যালগোরিদম উপর বেস করে আমাদের এই আঙ্কি সিস্টেমটা কাজ করতেছে বা আঙ্কি অ্যাপটা কাজ করতেছে। সো এটা মেইনলি তোমার স্পেস রিপিটেশন এই টেকনিকের উপর বেসড অন করে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি লাস্ট আরেকবার বলি, যে আমরা একবারে বসে 5 বার ম্যাথ করা থেকে আমরা 5 দিন বসে বসে একবার করে করব। সো এটা প্রচন্ড পরিমাণে তোমার হচ্ছে কাজে লাগবে। সো এটা ছিল স্পেস রিপিটেশন, খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক। এরপর ভাই আমি আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক তোমাদের একটু দেখাতে আছি, বাট তার আগে আমি তোমাদের সাথে খুবই বিখ্যাত এবং আমার খুবই পছন্দের একজন মানুষকে পরিচয় করে দিই। তোমরা অনেকে হয়তো ওনাকে চিনো, উনি হচ্ছে স্যার রিচার্ড ফেইম্যান। উনি হচ্ছে একজন আমেরিকান ফিজিসিস্ট, এবং শুধু একজন ফিজিক্স পদার্থবিদ না, উনি একাধারে একজন খুবই মানে হচ্ছে গ্রেট একজন টিচার। ওনার টিচিং তোমার হচ্ছে কোয়ালিটি বা টিচিং বিষয়টা উনি অনেক বেশি পরিমাণে প্রশংসিত ওয়ার্ল্ডে, কারণ ওনার
টিচিং লেভেল, টিচিং ক্যাপাসিটি টোটালি অন্য লেভেলে ছিল। সো ওনার একটা খুবই ফেমাস কথা আছে, সেটা হচ্ছে ইফ ইউ ক্যান নট এক্সপ্লেন সামথিং ইন সিম্পল টার্মস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। সো এই কথাটা যেটা বলা হয়েছে ভাইয়া, যে তুমি যদি কোনো একটা জিনিসকে খুবই সহজ ভাষায় যদি কাউকে বোঝাতে না পারো, তুমি আসলে সেই জিনিসটা বোঝো নাই। আচ্ছা, তো আমরা এতক্ষণে বুঝে গেছি যে আমরা কিভাবে অ্যাক্টিভ রিকল, স্পেস রিপিটেশনকে আমাদের পড়ালেখায় ইনকর্পোরেট করব। যে অ্যাক্টিভ রিকলটা কিভাবে, যে আমরা কোনো একটা বইয়ে কোনো একটা জিনিস পড়লাম, সো পড়ার পর আমরা নিজে নিজে সেখান থেকে কতটুকু ইনফরমেশনকে রিট্রিভ করতে পারছি, সেটা ছিল অ্যাক্টিভ রিকল ছিল। স্পেস রিপিটেশন কিভাবে, আমরা একটু গ্যাপে গ্যাপে প্র্যাকটিসটা করব। আচ্ছা, ফেমেন্ট টেকনিকটা কি, আমরা রিচার্ড ফেমেন্ট স্যার, ওনার হচ্ছে একটা টেকনিক আছে, তো আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি, বাট ওনার এই কথাটা, তুমি যদি কাউকে সিম্পল ভাষায় কোনো কিছু না বোঝাতে পারো, তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বোঝো নাই। এটা যে কতটা ইম্পর্টেন্ট একটা টেকনিক ভাই, আমি তোমাদের এখন বলতেছি। সো পেমেন্ট টেকনিকটা কিভাবে কাজ করে, ধরো ভাই তুমি একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছো, যে কনসেপ্টটাতে ধরো তোমার প্রবলেম। সো এরপর তুমি হচ্ছে এখানে টিচার টটলার একটা বাচ্চাকে তুমি কনসেপ্টটা শিখাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, একটা ফিজিক্স এর কনসেপ্ট, একটা কেমিস্ট্রি কনসেপ্ট, একটা বাচ্চাকে শেখানোর চেষ্টা করতেছো, মানে উনি অ্যাকচুয়ালি এভাবে বিষয়টাকে এক্সপ্লেন করছেন। এর পরবর্তীতে তুমি হচ্ছে বাচ্চাটাকে পড়ানোর সময়, বাচ্চাটাকে ইমাজিন করো, তো ওকে পড়ানোর সময় তুমি আসলে কিছু গ্যাপ টের পাবা বা কিছু আসলে ল্যাকিংস টের পাবা। এরপরে তুমি ওই ল্যাকিংস গুলোকে আইডেন্টিফাই করো এবং সেটাকে আরো সিম্পলিফাই করার চেষ্টা করো। দেন তুমি এইভাবে অ্যাকচুয়ালি তোমার আন্ডারস্ট্যান্ডিং কে ডেভেলপ করতে পারবা। তো এই বিষয়টা আমরা আমাদের ডে টু ডে লাইফে কিভাবে কাজ করতে পারি, সেটা একটা রিয়েলিস্টিক ওভারভিউ তোমাদেরকে আমি দিই। ধরো ভাইয়া, তুমি এখন ফিজিক্স একটা কনসেপ্ট পড়তেছো, তো ফিজিক্স একটা কনসেপ্ট পড়ার পর তুমি তোমার এক ফ্রেন্ডের সাথে, যে অ্যাকচুয়ালি ওই কনসেপ্ট সম্পর্কে জানে না, তুমি তার সাথে বিষয়টা ডিসকাস করার চেষ্টা করো, ঠিক আছে? বা ইভেন যদি ফ্রেন্ড নাও পাও, সেক্ষেত্রে ধরো একটা ইমাজিনারি স্টুডেন্ট চিন্তা করো তোমার সামনে যে বসে আছে, তাকে তুমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, এখানে একটা ভাইয়া খুবই মানে মারাত্মক একটা সাইকোলজি কাজ করে, ঠিক আছে? তোমরা যদি কেউ কখনো তোমাদের ছোট ভাই বোনকে পড়াতে যাও, তখন এই বিষয়টা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবা, অন্যথায় না। আচ্ছা, বা কাউকে যদি পড়াতে যাও, সো রিয়েলাইজেশনটা এরকম আসবে ভাইয়া, তুমি ধরো একটা টপিক পড়াচ্ছ কাউকে, যখন একটা টপিক পড়াচ্ছ, তখন তুমি যখন এজ এ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবা, তখন আসলে তুমি একরকম চিন্তা করতেছো। বাট তুমি যখন কাউকে পড়ানোর কথা ভাবতেছো, তখন তুমি আরেক রকম চিন্তা করতেছো। সো ধরো তোমার সামনে একজন, সামনে তোমার অনেকগুলো স্টুডেন্ট আছে, তুমি চিন্তা করে না, ইমাজিন করে নাও। এবার তুমি যখন একটা টপিকে বোঝানোর চেষ্টা করবা ভাইয়া তাদেরকে, তো তোমার মনের অজান্তেই ওই টপিক রিলেটেড অনেক কোশ্চেন তোমার মাথার মধ্যে ঘোরাফেরা করবে। তুমি এই আশঙ্কাতে থাকবা ভাইয়া, তোমার স্টুডেন্ট যদি এই কোশ্চেনটা করে, তাইলে আমি কি অ্যান্সার দিব? তো দেখবা এইরকম কোন কোশ্চেন, তোমরা আজকে বিষয়টা অ্যাপ্লাই করার চেষ্টা করো, কারো ছোট ভাই বোন থাকলে চেষ্টা করো, কিংবা বন্ধুরা অ্যাপ্লাই করার চেষ্টা করো। তুমি দেখবা যে তোমার অজান্তেই তোমার ব্রেনের ভিতরে এমন অনেক কোশ্চেন ঘুরতেছে, তুমি চিন্তা করতেছো যে এই কোশ্চেনটা যদি স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে, আমি এটার আনসার কি দিব, তা আমি কি এটা আনসার আদৌ দিতে পারবো কিনা। সো তুমি যখন কাউকে পড়াইতে যাবা, তখন কিন্তু তোমার ব্রেন পুরো অন্য লেভেলে কাজ করবে। লাইক তুমি যখন এজ এ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতেছো, তখনও কিন্তু তোমার ব্রেন এতটা ইফেক্টিভ হয় নাই, যতটা তুমি হঠাৎ করে নিজের পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছ, অ্যাজ এ টিচার হিসেবে নিজেকে চিন্তা করতেছো বা কাউকে বোঝানোর চেষ্টা করতেছো। দেখবে যে এমন এমন পয়েন্ট তোমার মাথায় ঘুরতে থাকবে, যে পয়েন্টগুলোর অ্যান্সার হয়তো তুমি নিজেও ঠিক মতো জানো না। সো এইটা তোমার অ্যাকচুয়ালি ওই যে গ্যাপটাকে আইডেন্টিফাই করা, সেটাকে কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে। তোমার আসলে কোন জায়গাটা নিজের ল্যাকিংস আছে, পরবর্তীতে তুমি তোমার কোনো টিচারের হেল্প নাও বা ইন্টারনেটের হেল্প নিয়ে তোমার ওই প্রবলেম গুলোকে মানে ক্লিয়ার করে ফেলো, আরো সিম্পলিফাই করার চেষ্টা করো, আরো জিনিসটা আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করো। এটি হচ্ছে দ্য গ্রেট পেমেন্ট টেকনিক, অর্থাৎ তুমি অন্যকে বোঝানোর মাধ্যমে নিজের ল্যাকিংস গুলোকে ফিল আপ করবা। সো এইটা ভাইয়া আজকে থেকে সবাই চেষ্টা করিও, চেষ্টা করে একটা গ্রুপ স্টাডি করা, একটা গ্রুপ স্টাডি সেশন, যেখানে হচ্ছে তুমি পড়াবা কোনো একটা টপিক নিয়ে, তো তোমার ফ্রেন্ডরা শুনবে, তোমার ল্যাকিংসটাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবা। তো এই যে তিনটা টেকনিক বললাম ভাই, তিনটা টেকনিক যদি আজকে থেকে তুমি অ্যাক্টিভলি তোমার লেখাপড়ায় ইন্ট্রোডিউস করতে পারো, তুমি ডেফিনেটলি একটা চেঞ্জ টের পাবা। তো এটা গেল। এবার আসো ভাইয়া, আমি একটা সাবজেক্ট বেসড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। আমাদের ইন্টারমিডিয়েট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সো আইসিটি, এত এত সাবজেক্ট, এত কঠিন সাবজেক্ট, সেগুলোকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে শিখতে পারবো। সো প্রথম যে পয়েন্টটার কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে অ্যাটেন্ড দ্য লেকচার্স রেগুলারলি এন্ড অ্যাটেন্টিভলি। সো এখানে লেকচার অ্যাটেন্ড করা, বা তোমাকে যে পড়াচ্ছে, বা তুমি কলেজের ক্লাস করতেছো বা ইনস্টিটিউশনে ক্লাস করতেছো বা কোনো ভাইয়া আপুর ক্লাস করতেছো, সো ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করা সত্যি কোনো বিকল্প নেই। দেখো, এটাকে আমি নাম্বার ওয়ানে রাখছি। সো প্রত্যেক দিন তুমি ওই লেকচার গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবা, শুধু তাই না, খুবই মনোযোগের সাথে অ্যাটেন্ড করার চেষ্টা করবা। এবং ওই লেকচার রিলেটেড যদি কনফিউশন তোমার ভিতরে কাজ করে, সেটা কোশ্চেন, সেটা ব্যাপারে কোশ্চেন জিজ্ঞাসা করবা। সেটা নট অনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি, দুনিয়ার সবকিছুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যে লেকচার গুলো খুবই কেয়ারফুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবা, রেগুলারলি মেনটেন করার চেষ্টা করবা, এবং কোশ্চেন আস্ক করবা, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি করে ইম্পর্টেন্ট। এবং কোশ্চেন আস্কের ক্ষেত্রে তুমি কিন্তু প্রাসঙ্গিক কোশ্চেন আস্ক করাটাই তোমাকে
প্রাসঙ্গিক কোশ্চেনই তোমাকে জিজ্ঞাসা করতে হবে। তো এমন না যে তুমি ওই টপিকের সাথে একদমই রিলেভেন্ট না এমন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতেছো, তাহলে অন্যদিকে এটা অসুবিধার কারণ হবে। তো অবশ্যই আমাদের প্রাসঙ্গিক কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, আইসিটি প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে একটু আসি ভাইয়া। ডু নট ট্রাই টু রাশ। তাড়াহুড়া করার দরকার নেই ভাইয়া। ইন্টারমিডিয়েট লাইফটা তোমার হচ্ছে মোটামুটি 2 বছরের একটা লাইফ, এবং হচ্ছে আমাদের এই ইনফরমেশন গুলো বা এই কনসেপ্ট গুলোকে প্রসেস করতে করতে মোরাললেস 2 বছরের মধ্যে লেগে যায়। এই জন্য অ্যাকচুয়ালি বলা হয় যে ইন্টারমিডিয়েটের সময়টা একদমই আমাদের জন্য হচ্ছে কম সময়। মানে এসএসসি তে আমরা খুবই বেশি সময় পেয়ে থাকি, বাট ইন্টারমিডিয়েটের সময়টা তার তুলনায় অনেক অনেক গুণে কম। তুমি যতই সিরিয়াস স্টুডেন্ট হও, দেখবে যে তোমার সিলেবাস শেষ করতে এইচএসসি পরীক্ষার 1-2 মাস বাকি আছে, এরকম সময় গিয়ে তোমার সিলেবাস শেষ হচ্ছে ভালোভাবে। তো তুমি যত সিরিয়াস স্টুডেন্ট হও মোটামুটি এরকমই হয়। আর এই ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমরা যে কথাটা বলবো তার মানে এই না যে খুব তাড়াহুড়া করতে হবে, ঠিক আছে? তুমি রেগুলারলি ক্লাসটা ভালোভাবে ফলো করো, তুমি ক্লাসের সাথে সাথে থাকতে পারলে বুঝবা যে তোমার অ্যাকচুয়ালি তোমার গতিটা ঠিক আছে। এখন ক্লাস থেকে যদি অনেক বেশি পরিমাণে পিছিয়ে দাও, দেন বুঝবা যে অ্যাকচুয়ালি হচ্ছে তুমি অ্যাকচুয়ালি তোমার পড়ার স্পিড আরো বাড়ানো উচিত, তুমি পড়ায় তোমার ল্যাকিংস থাকতেছে বা পড়ায় ফাঁকি দিতেছো। বাট ক্লাসের সাথে সাথে থাকো, ক্লাসে থেকে খুব বেশি রাশ করার দরকার নেই যে আমি খুব বেশি আগায় যাবো 2-3টা চ্যাপ্টার, ওই টেন্ডেন্সি খুব একটা দরকার নেই। ক্লাসের সাথে সাথে থাকো, যে টপিক গুলো পড়ানো হচ্ছে সেই টপিক গুলো খুব ভালোভাবে ওই সেম টাইমে কভার দিয়ে ফেলো, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট রাশ করা থেকে। আচ্ছা, তারপরে আমি বলবো ভাইয়া, ট্রাই টু স্টাডি এভরিডে। এবং পড়ালেখা যে বিষয়টা কিন্তু ভাই রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে। এখানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তুমি 2 বছর রেগুলারিটি মেনটেন করে পড়বা। দিনে 4 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, যতটুকু পড়লে তুমি স্যাটিসফাইড। ইভেন কারো ক্ষেত্রে 12 ঘন্টা হতে পারে, ঠিক আছে? কারো ক্ষেত্রে আবার 4 ঘন্টা হতে পারে। সো তুমি কতটুকু পড়লে স্যাটিসফাইড, কতটুকু পড়লে তুমি আসলে ক্লাসের সাথে আপ টু ডেট আসো, তোমার ডে টু ডে যে পড়ালেখাগুলো ক্লাসে যেগুলো কমপ্লিট করা হচ্ছে সেগুলোর সাথে আপ টু ডেট, ইভেন স্যাটিসফ্যাকশনটা পূর্ণ লেভেলে আসতেছে, লাইক তুমি হচ্ছে বইয়ের প্রবলেম গুলো সলভ করতে পারতো। সো অতটুকু মোটামুটি মেনটেন করতে হলো, তোমাকে এমন না যে সারাদিন পড়তে হবে, ঠিক আছে? সো তোমার এটা এক একজনের উপর একরকম ডিপেন্ড করে ভাইয়া। সো কারোর সিচুয়েশন যদি এমন হয় যে আমি 10 ঘন্টা পড়লে আমার পড়ালেখা ভালোভাবে কভার হয়, তো ভাইয়া তুমি 10 ঘন্টাই পড়ো, ঠিক আছে? তোমাকে 10 ঘন্টাই পড়তে হবে। এখন তুমি তোমার ফ্রেন্ডের দেখা দেখি 2 ঘন্টা 1 ঘন্টা পড়ে তুমি নিজের মানে কপালে বাসটা নিজে টানিও না। তোমার যদি 10 ঘন্টা পড়লে তোমার যদি পড়া মানে শোনা মোটামুটি কমপ্লিট হয় বা জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্তে আসে, তুমি 10 ঘন্টায় তোমাকে সময় দিতে হবে, ঠিক আছে ভাই? এখানে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস বিষয়টা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। সফলতা অর্জনের জন্য অবশ্যই আমাদের স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি সফল না হও আজকে, তুমি দেখো যে তুমি আসলে স্যাক্রিফাইস করো নাই। সো স্যাক্রিফাইস না করলে সফলতা এক্সপেক্ট করা যাবে না। তো অবশ্যই আমাদের স্যাক্রিফাইস করতে হবে, সেটা কোনো না কোনো কিছু। আচ্ছা, তো এরপর আমরা বলবো যে ক্লাস লেকচার ফলো করবা, রেগুলার পড়ালেখা করবা, এর পাশাপাশি যে টেক্সট বুক। সো প্রথমে আমরা ক্লাস লেকচারের কথা বলছি, এরপর আমরা অবশ্যই ওই রিলেটেড বইয়ে যে কথাগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে। সত্যি ভাই এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো কেউ যদি তোমাকে বলে ভাইয়া বইয়ে খুব মানে হচ্ছে জিনিসগুলো হচ্ছে অগোছালো হবে লেখা, বই না পড়লেও চলবে, ঠিক আছে? আমি বলবো ভাই বইয়ে যতই অগোছালো থাকুক বই পড়তে হবে। বই হচ্ছে ভাইয়া অনেক টিচার মানে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স এর টিচার এই ফিল্ডে, তাদের অনেক দিনের পরিশ্রমের একটা কালেকটিভ একটা বলতে পারো রেজাল্ট। মানে তোমার হচ্ছে যেটা অ্যাকচুয়ালি অনেকবার রিভাইজ করা হয়েছে, তারপর হচ্ছে অনেকবার তোমার হচ্ছে অনেকজন টিচারের এখানে অবদান আছে, বা অনেক বছর ধরে বিষয়টাকে মডারেট করা হয়েছে। সো এত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে এতদিন ধরে মডারেশনের মধ্যে ছিল, সে কেন তুমি পড়বা না? তুমি অবশ্যই টেক্সট বুক পড়বা। সেটা লেকচার যখন যে লেকচারটা আমরা কমপ্লিট করব সেই লেকচার রিলেটেড টপিক গুলো অবশ্যই টেক্সট বুক থেকে পড়ে ফেলবা। আচ্ছা, তারপর একটু আসি ভাইয়া, ক্লাস করার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ক্লাস করার আগে অবশ্যই আমাদেরকে প্রিভিয়াস লেকচারটা দেখতে হবে। প্রিভিয়াস লেকচারে যা যা পড়ানো হয়েছে তা আমরা একটু অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করব। তারপরে আজকে যে ক্লাসে যে টপিকটা সেটা সম্পর্কে বই থেকে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। দেখ, একটা হচ্ছে প্লেন রিডিং পড়ে গেলাম, এমন না যে আমাকে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। জাস্ট একটা রিডিং পড়ে গেলাম, জাস্ট তোমার হচ্ছে রিডিং পড়ে গেলাম, সো এটার মাধ্যমে আমরা করতে পারি। সো এটা হচ্ছে তোমার 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট ভাই, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট, স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি প্রপারলি। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তুমি যদি থিওরি না বুঝো তাহলে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি একদম কখনোই হবে না, ঠিক আছে ভাইয়া? সো থিওরির পার্টটা সুপার সুপার ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে থিওরি বোঝাটা ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে থিওরির প্রমাণটা আমাদেরকে বুঝতে হবে। এমন না যে পরীক্ষায় প্রমাণ আসবে, বাট প্রমাণটা যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে থিওরিটা কোথায় অ্যাপ্লাই করতে পারবা সেই বিষয়টা সম্পর্কে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার নলেজ আসবে। সো অবশ্যই আমাদের থিওরিটার প্রমাণ ভালোভাবে বুঝতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি প্রপারলি। সো থিওরি ব্যাপারটা খুবই ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এবং আমরা ক্লাসের পর বা নিজেরা যখন প্র্যাকটিস করবো অবশ্যই বই খাতা অফ রেখে একদম মেন্টালি ভাবে স্ক্র্যাচ থেকে লাইক জিরো থেকে তুমি থিওরিটা নিজে নিজে ডেভেলপ করতে পারতেছো কিনা, যদি না পারো কোথায় গিয়ে প্রবলেম হচ্ছে
সেটাকে আইডেন্টিফাই করো, আবার তুমি থিওরিটা প্রুফ করার চেষ্টা করো, ঠিক আছে, নিজে নিজে। সো থিওরি প্রুফ করার চেষ্টা করবা, ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ফিজিক্স এবং কেমিস্ট্রির থিওরির ডেরিভেশনটা শিখো, থিওরির অ্যাকচুয়ালি প্রপার অ্যাপ্লিকেশনটা শিখো, তুমি দেখবে যে তোমার ম্যাথ গুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারতেছো। অবশ্যই ভাইয়া তোমার অবশ্যই একটা ফেয়ার খাতা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এরপর হচ্ছে আমরা সবগুলো যখন এগুলো মেনটেন করব, একটা চ্যাপ্টার যখন ধারাবাহিকভাবে শেষ হবে, কিংবা একটা টপিক যখন আমার এই স্টেপ গুলো মেনটেন করে ফেলবো, যে আমি ওই তোমার ওই পার্টিকুলার টপিকের থিওরি খুবই ভালো পারি, থিওরিটা আমি প্রপারলি বুঝতে পারছি, তারপর হচ্ছে আমি ওইটা বইও পড়ছি, তারপর আমি ওই রিলেটেড ক্লাসও অ্যাটেন্ড করছি, তো আমার মোটামুটি এই পার্ট গুলো কভার। তারপর আমরা আমাদের বইয়ের কিছু শেষে আমাদের কিছু ওয়ার্ক প্রবলেম থাকে, তাই ওগুলো আগে থেকে করে দেওয়া আছে। তো আমরা কি করব, এমন না যে ওইগুলা হচ্ছে দেখে দেখে করব, মোটেই না। আমরা ওটাকে ঢেকে রাখবো, ঠিক আছে, ঢেকে রেখে আমরা হচ্ছে ওই এক্সাম্পল গুলো করার চেষ্টা করবো। সাধারণত ওই এক্সাম্পল গুলো সহজ হয়, তো আমাদের কনফিডেন্স ভাঙবে না, আমাদের কনফিডেন্স বেশ ভালোই থাকবে। তো আমরা ওই এক্সাম্পল গুলোকে সলভ করার চেষ্টা করবো। সো সলভ এক্সাম্পল কারেক্ট ওয়েতে, অর্থাৎ ঢেকে রেখে সলভ করার চেষ্টা করবো। সো এটা করার পর দেন আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের বইয়ের শেষে অনুশীলনীতে আরো প্রবলেম আছে, সলভ প্রবলেম, সেখানে যাব এবং ধারাবাহিকভাবে সেই প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করবো। এখানে আরেকটা বিষয় আমি তোমাদের বলি, প্রবলেম সলভ করার ক্ষেত্রে আসলে ভাইয়া তুমি হচ্ছে এক রকমের 10টা ম্যাথ করার জায়গায় আসলে 10 রকমের একটা ম্যাথ করাকে বেশি প্রায়োরিটি দিবা, ঠিক আছে, এটা মনে রাখো। এক রকমের 10টা ম্যাথ করা থেকে 10 রকমের একটা ম্যাথ করাকে বেশি প্রায়োরিটি দিবা। সো এই কথাটা বেশি ইম্পর্টেন্ট, যে প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে এক রকমের 10টা ম্যাথ করা থেকে 10 রকমের একটা ম্যাথ করবা। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে তোমার প্র্যাকটিসের মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন আসবে। সো তুমি দেখবা যে এক সময় এমন হবে যে তুমি পুরো বই, অর্থাৎ তুমি পুরো বই যখন একসাথে দেখতেছো তোমার মাথা কাজ করতেছে না, ঠিক আছে। আর যখন তোমাকে একটা পার্টিকুলার টপিক বলে দেওয়া হলো, তুমি ইজিলি সেই টপিকটা সলভ করে ফেলতে পারতেছো। আর তুমি যখন দেখবা যে প্রবলেমের মধ্যে অনেক বেশি ভেরিয়েশন, এটা কোন চ্যাপ্টারের প্রবলেম, তো দেখবা যে তখন আর মাথা কাজ করতেছে না, ঠিক আছে। সো যখন তুমি যত বেশি ভেরিয়েশন একসাথে ফেস করবা, তত অ্যাকচুয়ালি তোমার এফিসিয়েন্সি বাড়তে থাকবে। সো এটা তো গেল আমরা ধারাবাহিকভাবে ভাইয়া বইটা ভালোভাবে কভার করব। সো বইটা কভার করার পরে আমাদের কাজটা কি হবে। সো আমরা ধরো আমরা হচ্ছে এই পার্টিকুলার প্রবলেম গুলো খুব ভালোভাবে শেষ করলাম। এবার আমি তোমাদেরকে বলি ভাইয়া, এটা হচ্ছে আমাদের যদি এখানে প্রবলেম থাকে আগে সেটা বলি। যদি আমাদের স্টেপ গুলোর মধ্যে কোনো সমস্যা থাকে, যেটা আমরা পার্টিকুলারলি বুঝতেছি না, এমনও হতে পারে আমরা লেকচার অ্যাটেন্ড করার পরও বুঝি নাই, বা হচ্ছে টিচারকে আস্ক করা হয়নি, বই পড়ে আমরা কোনো কারণে জিনিসটা বুঝতেছি না, অবশ্যই নিজে যে কাজটা করব ওই পার্টিকুলার টপিকটাতে গুগল এবং ইউটিউব করব। সো ফার্স্টে গুগল করে দেখতে পারি, সময় বেশি থাকলে ইউটিউব করে দেখতে পারি। ইংলিশে ভিডিও আসবে ডেফিনেটলি, ইংলিশে লেখার চেষ্টা করি, ঠিক আছে। সো হচ্ছে আমরা একটু এই জন্য অ্যাকচুয়ালি পড়াশোনা ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হব, ঠিক আছে। সো গুগল এবং ইউটিউব থেকে তুমি যদি তোমার মনের মতো অ্যান্সার না পাও, অবশ্যই তোমার ইনস্ট্রাক্টরের সাথে কনসাল্ট করো পার্টিকুলার টপিকটা নিয়ে, যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই। বাট না বুঝার আগে তুমি যদি বাসায় জিনিসটা দেখো, বাসার ক্ষেত্রে আমি বলবো যে গুগল এবং ইউটিউব আগে অ্যাটলিস্ট করো, একটা জিনিসকে নিজে থেকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যে কেন আমি জিনিসটা বুঝতেছি না, দেখি আমার ইন্টারনেটে হেল্প নিয়ে বুঝতে পারতেছি কিনা ভাইয়া। এটাও কিন্তু খুবই এসেনশিয়াল একটা স্কিল। এই কাজটা করার পরও তুমি যদি না বুঝো ভাইয়া, নিজে নিজে একবার চেষ্টা করে তুমি যদি না বুঝো, দেন সেক্ষেত্রে ভাইয়া তুমি তোমার টিচারকে আস্ক করতে পারো। এবং ইন্টারনেটে আমরা যখন গুগলে সার্চ দেবো কোনো একটা পার্টিকুলার টপিক লিখে, তখন সাধারণত আমরা এই যে লিব্রি টেক্সটের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ফলো করতে পারি। এটা ওপেন সোর্স ওয়েবসাইট, এখানে আমরা কেমিস্ট্রির বিভিন্ন বিদেশি যে বিভিন্ন বইগুলো আছে সেগুলো বইয়ের হচ্ছে ওয়েবসাইটে সুন্দর করে কন্টেন্ট ওয়াইজ সাজানো আছে। ফিজিক্সের পাবো, বায়োলজির পাবো, সো এখান থেকে আমরা একটু দেখে নিতে পারি আমাদের বইয়ের পাশাপাশি। এখানে এমন না যে খুব বেশি অ্যাডভান্সে গেছে, তো আমাদের বই থেকে একটু অ্যাডভান্সে যে গেছে, ঠিক আছে, আমাদের বইয়ের যে পার্টিকুলার টপিকটা আমরা বুঝতেছি না, সেখান থেকে হয়তো এই পার্টিকুলার ওয়েবসাইটটা আমাদের হেল্প করতে পারে, ঠিক আছে। তো আমরা ফিজিক্সের জন্য ভিজিট করতে পারি, কেমিস্ট্রির জন্য জাস্ট হচ্ছে আমার টপিকের নাম লিখবো, টপিকের নাম লিখে লিব্রি টেক্সট লিখে সার্চ দিলে আমি পেয়ে যাবো ওই পার্টিকুলার টপিকে লিব্রি টেক্সটে যে কন্টেন্ট গুলো আছে। আচ্ছা, তো এটাতে গেল যে আমরা যদি পার্টিকুলার একটা টপিক না বুঝি সেক্ষেত্রে কি করবো, প্রথমে গুগল করতে পারি, ইউটিউব করতে পারি, আমাদের quora.com আছে ওখানে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে, quora.com। আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে বইতে আসতে পারি। সো এই পার্টিকুলার এই মানে ওয়েবসাইটটা ভিজিট করতে পারি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে। সো ওইটাও যদি আমাদের হেল্প না করে, দেন আমরা অবশ্যই টিচারকে আস্ক করবো। আরেকটা বিষয় ভাইয়া, ইউটিউবে কিন্তু আমাদের অনেক বেশি ভুল তথ্যের ছড়াছড়ি থাকতে পারে, কারণ ইউটিউব যেহেতু একটা ফ্রি প্ল্যাটফর্ম, এখানে যে কেউ ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে আমরা কিন্তু ভুল কনসেপ্ট নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। সো অবশ্যই আমরা মেক শিওর করবো ওই ভিডিওটার একটা ভালো ভিউস আছে, ওই ভিডিওটার লাইক এবং ডিসলাইক রেশিওটা চেক করব, কমেন্ট চেক করবো যে পার্টিকুলারলি ওই ভিডিওটা দেখে আসলে মানুষের উপকার হয়েছে কিনা, বা মানুষ এটা নিয়ে কোনো নেগেটিভ কিছু লিখছে কিনা। তো এই বিষয়টা ক্রস চেক করে অবশ্যই আমরা সেই ভিডিওটা দেখবো। আনলেস যদি ইউটিউব চ্যানেলটা অনেক বেশি ট্রাস্টেড না হয়, লাইক ভেরিটাইজমের মতো বড় বড় যে চ্যানেল গুলো আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করে, বা অনেক সিনিয়র যারা ভাইয়ারা আছে বা টিচাররা আছে, সো তাদেরকে অবশ্যই তোমরা ট্রাস্ট করবা। বাট হচ্ছে যদি নাম না জানা কোনো একটা প্ল্যাটফর্ম হয়, বা তুমি এমন একটা ইনস্ট্রাক্টরকে দেখতেছো যাকে হয়তো তুমি এভাবে চিনো না,
সো হচ্ছে তুমি পার্টিকুলার সেক্ষেত্রে হয়তো একটু লাইক ডিসলাইক রেশিও দেখতে পারো, তার সে অ্যাকচুয়ালি কোথায় কাজ করতেছে, সো এই বিষয়গুলো নিয়ে তুমি দেখতে পারো। সেই বিষয়গুলো দেখতে একটা ট্রাস্ট গেইন হবে যে আসলে তুমি তার কাছে ভুল কিছু শিখবা না। আচ্ছা, সেই বিষয়টা একটু কেয়ারফুল থাকো যদি সেটা আননোন কোন একটা ফেস হয়। আচ্ছা, তাহলে এবার আমরা বললাম যে সলভ এক্সাম্পল শেষ, এবার হচ্ছে সলভ প্রবলেম। এবার আমরা কি করবো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে? অবশ্যই ভাইয়া আমরা এবার হচ্ছে টেস্ট পেপার সলভ করবো। এই যে এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা ট্রাই করব আমরা পুরাতন টেস্ট পেপার সলভ করার। এইচএসসি লেভেলের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোশ্চেন গুলো সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, এবং হচ্ছে টেস্ট পেপারের কোশ্চেন গুলো বেশ মানে তোমার হচ্ছে কনসেপচুয়াল হয় কোশ্চেন গুলো। সো এই টেস্ট পেপার সলভ করে আমরা আমাদের কনফিউশন গুলোকে ক্লিয়ার করবো। খুবই ভালো ভালো মানে কোশ্চেন আছে বিভিন্ন বোর্ড গুলোতে এসে থাকে। সো টেস্ট পেপার ডেফিনেটলি আমরা সলভ করবো ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে। সো আগে বই পড়বো, বইয়ের কিছু করে দেওয়া প্রবলেম গুলো সলভ করবো, দেন হচ্ছে বইয়ের বাকি প্রবলেম গুলোতে যাবো, ট্রাই করবো ভেরিয়েশন রাখার, দেন টেস্ট পেপার সলভ করবো। টেস্ট পেপার সলভ করার পর ভাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যদি এরপর সময় পাই, সেই ক্ষেত্রে আমাদের যদি কারো ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভাইয়া ওই রিলেটেড ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে পারি, বাট এটা ম্যান্ডেটরি না। এটা তুমি যদি না করতে চাও দেন ইটস কমপ্লিটলি ওকে, ঠিক আছে? তুমি যদি চাও যে এইচএসসি পরীক্ষা দিয়ে তুমি প্র্যাকটিস করবা, সেই সময় তুমি ভালো মতো শেষ করতে পারবা, ঠিক আছে? যদি কারো এক্সট্রা আগ্রহ থাকে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট গুলোতে ঢাকা বুয়েটে কুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে কি ধরনের কোশ্চেন গুলো হয়, দেন সেক্ষেত্রে এই কাজটা তুমি করতে পারো। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিংবা মেডিকেল কোশ্চেন ব্যাংক, যদি কারো মেডিকেল নিয়ে আগ্রহ থাকে, কিংবা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক গুলো কালেক্ট করে রাখতে পারো এবং এই রিলেটেড কোশ্চেন গুলো দেখতে পারো। এক্ষেত্রে অভ্যাসের কোশ্চেন ব্যাংক সবচেয়ে ভালো হবে আর কি। সো তোমরা কালেক্ট করে রাখতে পারো, ওই রিলেটেড কোশ্চেন গুলো একটু দেখলে একটু আইডিয়া নিলা যে ভর্তি পরীক্ষা কোশ্চেন গুলো কিরকম হয়। বাট এই প্রথম তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে, ঠিক আছে? আর কলেজে পরীক্ষা হবে, ভাইয়াদের পরীক্ষা হবে, সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করবা। আচ্ছা, তো এটা গেল আমাদের ফিজিক্স কেমিস্ট্রি মানে মানে ম্যাথের ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে জাস্ট কয়েকটা পয়েন্ট হয়তো ওই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে ভ্যালিড হবে না, বাট মোটামুটি সবগুলো পয়েন্টই ভ্যালিড হবে। এবং ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই আমাদের থিওরি খুব ভালোভাবে বুঝতে হবে ভাইয়া। থিওরি বোঝা ছাড়া তুমি কখনোই অ্যাডভান্স প্রবলেম সলভ করতে পারবে না, তুমি ইভেন বোর্ডের কোশ্চেনও সলভ করতে পারবে না। যদি তোমার প্রপারলি থিওরি নিয়ে কোনো আইডিয়া না থাকে, তুমি বোর্ডের কোশ্চেনও ঠিক মতো সলভ করতে পারবে না। জাস্ট এসএসসি এর মতো ফর্মুলা মুখস্থ করে তুমি জীবনও ফিজিক্সের প্রবলেম সলভ করতে পারবে না, ঠিক আছে? সো প্রপারলি তোমার থিওরির আইডিয়াটা একদমই ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা ফিজিক্স কেমিস্ট্রি গেলাম, মোটামুটি এই পয়েন্ট গুলো ম্যাথ এবং বায়োলজির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আমরা ম্যাথের ক্ষেত্রে এক্সট্রা কয়েকটা পয়েন্ট একটু মাথায় রাখবো। আচ্ছা, তার আগে আমি একটু বলি, এখানে আমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে কিছু স্পেশাল টাইপের ম্যাথ আমরা আলাদা করে একটা খাতায় নোট করে রাখতে পারি। এটা খুব বেশি পরিমাণে কাজে দিবে তোমাদের। আলাদা করে একটা নোটের শীট বানাতে পারো, যদি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় 15-20টা করে ফর্মুলা আছে, দিন শেষে তোমার প্রায় 200-300 ফর্মুলা হয়ে যাবে। সো ফর্মুলা কনসেপ্ট গুলো যখন পড়তেছো আলাদা একটা শীটে তুমি ওই জিনিসগুলো নোট করে রাখতে পারো। বিশ্বাস করো ভাইয়া, এই কাজটা যদি তুমি এখন করতে পারো, তোমার অ্যাডমিশন টেস্টের সময় অর্থাৎ তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, তখন এই জিনিসটা যে কি পরিমাণ কাজে লাগবে ভাইয়া, সেটা তুমি তুমি তোমার যদি রেডি করতে পারো দেন তাহলে বুঝবা। তুমি অ্যাকচুয়ালি যখন ভর্তি পরীক্ষা দিবা ঢাকা ইউনিভার্সিটিতে ভাইয়া, তুমি 8টা সাবজেক্টের কনসেপ্ট তুমি মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। তারপর হচ্ছে বুয়েটে ভাইয়া 6টা সাবজেক্টের কনসেপ্ট, এত এত ফর্মুলা তুমি মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। তো তুমি ফর্মুলাই মনে থাকবে না ভাইয়া দিন শেষে, দেখবা, ঠিক আছে? তো এই জন্য তুমি হচ্ছে ওই একটা শীট বানানোর চেষ্টা করবে যেখানে তোমার ফিজিক্সের সবগুলো ফর্মুলা থাকবে, কেমিস্ট্রির সবগুলো ফর্মুলা থাকবে, ইভেন ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা ম্যাথের জন্য আলাদা একটা খাতা রাখবা, যেখানে ফিজিক্সের ওই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ গুলো কভার দেওয়া আছে, কেমিস্ট্রি ইম্পর্টেন্ট টাইপ গুলো কভার দেওয়া আছে। আর থিওরির জন্য আলাদা একটা খাতা যেখানে ভাইয়াদের ক্লাস নোট করবা, নিজেরা হচ্ছে নোট করবা বই থেকে, ঠিক আছে? So, এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কয়েকটা খাতা থাকবে যে খাতাগুলো তোমাকে একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সংরক্ষণ করতে হবে। আচ্ছা, তারপর আসে ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রে ভাইয়া ডেইলি প্র্যাকটিস করার সত্যি কোনো বিকল্প নেই, এটা আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। প্রথম পয়েন্টটা, প্র্যাকটিস করার সত্যি কোনো বিকল্প নেই। সেকেন্ড পয়েন্টটা ভাইয়া, যে সেকেন্ড পয়েন্টটা আমরা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে এইচএসসি ম্যাথ কিন্তু ভাইয়া প্রচুর ম্যাথ আছে, প্রচুর ম্যাথ, এবং আসলে ম্যাথ গুলো আমাদের করে করে শিখতে হয়, ঠিক আছে? তোমার দেখবা যে টিচাররা হচ্ছে চেষ্টা করবে প্রায় সব ধরনের ম্যাথ করানো, কারণ একটা ম্যাথ থেকে আরেকটা ম্যাথ অনেক সময় বেশি ডিফারেন্ট হয়, ঠিক আছে? এই জন্য হচ্ছে করে দেওয়া লাগে স্টুডেন্টদেরকে। তো অবশ্যই আমাদেরকে যে কথাটা মেনটেন করতে হবে, ম্যাথ কিন্তু মুখস্থ করে জীবনে পার পাওয়া যাবে না, ঠিক আছে ভাইয়া? তো দেখবা যে ফিজিক্স কেমিস্ট্রির ফর্মুলা মনে রাখাটা ম্যাথের ফর্মুলা মনে রাখা থেকে একটু সহজ মনে হতে পারে অনেকের কাছে। সেক্ষেত্রে আমরা 3 নাম্বার স্টেপটা ফলো করবো, সেটা হচ্ছে ট্রাই টু ফাইন্ড দ্য প্যাটার্ন। ম্যাথের ফর্মুলা গুলোর মধ্যে কিন্তু ভাইয়া একটা বিউটিফুল প্যাটার্ন তুমি খেয়াল করতে পারবা যদি তুমি খুবই কেয়ারফুলি অবজার্ভ করো। যেমন ত্রিকোণমিতিতে তোমার দেখবা যে 2 পেপার মিলে প্রায় 40টা 50টার মতো ফর্মুলা। এখন 40-50টা ফর্মুলা উইদাউট এনি প্যাটার্ন, উইদাউট এনি স্টোরি, মানে তুমি যদি কোনো প্যাটার্নই নোটিস না করো, তুমি কিভাবে 30-40টা ফর্মুলা মনে রাখবা? এটা টোটালি অবাস্তব একটা বিষয়। তোমাকে অবশ্যই ভাইয়া ফর্মুলা গুলোর মধ্যে প্যাটার্ন খুঁজতে হবে, কিভাবে ফর্মুলা গুলো চেঞ্জ হচ্ছে, কিভাবে ফর্মুলা গুলো ইন্টারলিঙ্ক, কিভাবে তুমি একটা থেকে একটাতে কনভার্ট করতেছো। তো ফর্মুলা ভালোভাবে ইউজ করতে করতে তোমার 2 বছর লেগে যাবে ভালোভাবে শিখতে। অ্যাকচুয়ালি ম্যাথের
ফর্মুলার ব্যবহারটা এতটাই ইম্পর্টেন্ট। তো আমাদের প্যাটার্ন ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে যে কিভাবে তোমার এই ফর্মুলা গুলো কাজ করতেছে, লাইক ফর্মুলা গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওটা যদি একটু লং হচ্ছে, আশা করি তোমরা যদি ঠিক ভালোভাবে শোনার চেষ্টা করো অবশ্যই তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা আমি বললাম ভাইয়া যে প্রত্যেকটা ফর্মুলার পাশাপাশি আমরা স্টোরি বানানোর চেষ্টা করব। ঠিক আছে, স্টোরি বানালে আমাদের ফর্মুলা গুলো অনেক বেটার ওয়েতে মেমোরাইজ করতে পারবো, আমরা অনেক ইফেক্টিভলি ফর্মুলা গুলোকে ব্যবহার করতে পারবো। আর আমরা যখন হচ্ছে ম্যাথ করি, ম্যাথে দেখা যায় ভাইয়া আম, একটা স্টেপই পুরো ম্যাথের যে ভাগ্যটা, সেই ভাগ্যটা নির্ধারণ করে দেয়। তুমি যদি পার্টিকুলার ওই ম্যাথটাতে ওই স্টেপটা ফলো না করো, দেন কিন্তু ভাইয়া তোমার ম্যাথটা ঠিক মতো মিলবে না বা ম্যাথটা অনেক বড় হবে। সো একটা স্টেপ, যে স্টেপটা ম্যাথের ক্ষেত্রে অনেক বেশি ক্রুশাল, তো কেন তুমি স্টেপে যাচ্ছ সেটা লজিক্যালি ফাইন্ড আউট করার চেষ্টা করো। আমি আজকে ভাইয়া তোমাকে ওইভাবে করলাম দেখেই যে তুমি ওইভাবে করবা, কেন তুমি করতেছো সেই অ্যান্সারটা ফাইন্ড আউট করার চেষ্টা করো লজিক্যালি। কেন তুমি এই ফান্ডামেন্টাল স্টেপে আসলা, কেন তুমি এইটার পর ওই কাজটা করলা না যেটা তুমি মনে মনে ভাবতেছো, ওই কাজটা করলে কি হবে। তো তুমি বাসায় একবার রাফ করে দেখো ভাইয়া, তুমি যেটা ভাবতেছো সেটা করলে কি হবে, কেন ভাইয়া বা কেন তোমার সলিউশন বইতে স্টেপের পর স্টেপে গেল সেইটা খুব ভালোভাবে বুঝতে হবে, লজিক্যালি বুঝতে হবে। তাহলে ভাই তুমি কখনোই ম্যাথ শিখতে পারবা না। ঠিক আছে, এইচএসসি ম্যাথের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট যে তুমি এই স্টেপ থেকে স্টেপে কেন আসলে এটাকে আইডেন্টিফাই করা। আচ্ছা, তারপর আমি বলবো ভাইয়া কোন বইটা আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আসলে বইয়ের কথা যদি বলতে হয়, তোমরা ফিজিক্সের ক্ষেত্রে শাহজাহান তপন স্যার, ইসাক স্যারের বইয়ের কথা শুনবা। কেমিস্ট্রি ক্ষেত্রে হচ্ছে হাজারি স্যারের বই, গুহ স্যারের বই, তারপর হচ্ছে বিপ্লব স্যারের বইয়ের কথা শুনে, বইগুলো অনেক ভালো। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এসু আহমেদ স্যারের বইটা করা। ঠিক আছে, এসু আহমেদ স্যারের বই, তোমরা কেতাব স্যারের বইটা করতে পারো, অসীম কুমার স্যারের বইটা করতে পারো, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে কেতাব এসু স্যারের বইটা করা। ঠিক আছে, তো এসু স্যারের বইটা আমরা হচ্ছে এটাকে প্রাইমারি বই হিসেবে ফোকাস করে আমরা ম্যাথ গুলো করবো। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের কি অন্য বই করতে হবে না? অনেক ভাইয়া তো বলে যে কেতাবউদ্দিন স্যারের বই না করলে বইটা চান্স, মানে মিস, পুরা বইটা চান্স হবে না। So, হ্যাঁ ভাইয়া, তোমাকে অন্য বইও করতে হবে। So, আমি বলি এখন কিভাবে করবা। এখন দুইটা বই তো ভাই একসাথে করা সম্ভব না। আমরা ধরো শুরুতে হচ্ছে এসু আহমেদ স্যারের বইটা পড়লাম। ঠিক আছে, শুরুতে আমরা হচ্ছে এসু আহমেদ স্যারের বইটা পড়লাম। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি ভাইয়া, এসু আহমেদ স্যারের বইটা আমাদের পুরোপুরি শেষ, আমরা কিন্তু অনেকগুলো কনসেপ্টের সাথে অলরেডি ফ্যামিলিয়ার হয়ে গেলাম। এবার ভাইয়া আমরা কেতাবউদ্দিন স্যারের বইটা হাতে নিব। সো কেতাবউদ্দিন স্যারের বইটা হাতে নিয়ে আমরা কেতাবউদ্দিন স্যারের বই থেকে সার্চ করব কোন টাইপের ম্যাথ গুলো আমার কাছে আননোন, যেটা তুমি এসইউ আহমেদ স্যারের বইতে করি নাই আমি, যে টাইপ গুলো টোটালি নিউ, আমি এসইউ আহমেদ স্যারের বইতে দেখি নাই, কেতাব স্যারের বইতে টোটালি নিউ, যে টাইপ গুলো আমার এসইউ আহমেদ স্যারের বই কভার করা হয় নাই। So, ওই পার্টিকুলার টাইপ গুলোকে স্পেশাল ওয়েতে নোট করো এবং ওগুলো একটা আলাদা খাতা থাকবে যেগুলো কেতাব স্যার স্পেশাল খাতা। ঠিক আছে, তো ওখানে হচ্ছে স্পেশাল ম্যাথ গুলো থাকবে যেগুলো এসইউ স্যারের ছিল না। তো দেখবা যে ওই খাতাটা তোমার ভর্তি পরীক্ষায় একটা ট্রেজার হয়ে গেছে, কমপ্লিটলি এটা ট্রেজার হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমি তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটা বইতে বা একটা চ্যাপ্টারে অনেক ম্যাথ আছে। ঠিক আছে, তো অনেক ম্যাথ যেহেতু আছে, পার্টিকুলারলি প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ করার চেষ্টা করবো। আরেকটা কাজ করবো ভাইয়া, তুমি যে ম্যাথটা তুমি হচ্ছে ভাইয়াদের ক্লাস করার পর তুমি হচ্ছে দেখবা যে কিছু ম্যাথে তুমি বারবার আটকাচ্ছ, সেই ক্ষেত্রে ভাইয়া পেন্সিল দিয়ে সেই ম্যাথটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, কোন ম্যাথটাতে তুমি আটকাচ্ছ। তো ওই ম্যাথটাকে আইডেন্টিফাই করো, দেখবা যে তুমি বারবার যখন ওই চ্যাপ্টারটা রিভিজিট করবা, একটা সময় দেখবা যে ম্যাথটা তুমি বারবার আটকাচ্ছ, সেই ম্যাথটাতে আর প্রবলেম হচ্ছে না, তো ওইটা পেন্সিল দিয়ে ইরেজ করে দাও। দেখবা যে অ্যাডমিশন আস্তে আস্তে তোমার কাছে খুবই অল্প কিছু সংখ্যক ম্যাথ থাকবে যে ম্যাথ গুলোতে তোমার প্রবলেম হয়, এছাড়া তুমি বইয়ের সব ম্যাথ পারো। তুমি তোমাকে যদি আমি বইয়ের উপর প্রিপারেশন নিতে বলি ম্যাথ, তুমি দেখবা যে তোমার হয়তো, তুমি যদি এই ওয়েতে প্র্যাকটিস করো ভাইয়া, দিন মানে বছর শেষে 2 বছর শেষে দেখবা যে ভাইয়া তোমার ম্যাথের সংখ্যা প্রায় 30 থেকে 40টা হয়ে গেছে, যে 30 বা আরো কম। তো ওই 30-40টা ম্যাথ করলে ভাইয়া তোমার 2 পেপার পুরো ক্লিয়ার হয়ে যায়, তোমার 2 পেপারে আর কোনো ম্যাথ করা লাগে না। ঠিক আছে, ওই 30 থেকে 40টা ম্যাথের মধ্যে তোমার 2 পেপারের সমস্ত আইডিয়া কন্টেন্ট হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, এই কাজটা করার চেষ্টা করবা, পেন্সিল দিয়ে তুমি হচ্ছে ম্যাথ নোট করার চেষ্টা করবে, পাশে দাগায় রাখবা যে মানে পেন্সিল দিয়ে, যাতে তুমি পরবর্তী ইরেজ করতে পারো। কারণ একটা ম্যাথ আজকে তোমার প্রবলেম হচ্ছে, 2 দিন পর দেখবো যে ম্যাথটা তুমি অনেক ভালো পারতেছো, তো তুমি ওটা ইরেজ করে দিবা। ঠিক আছে, এবার যে বছর শেষে তোমার কাছে খুবই অল্প কিছু ম্যাথ থাকবে যেটা নিয়ে তুমি আলাদা একটা খাতা বানাতে পারো পরীক্ষার আগে, যেখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন ম্যাথ গুলো, যেগুলো তোমার কাছে কঠিন লাগে সেই ম্যাথ গুলো থাকবে। আচ্ছা, এটা আমরা 5 নাম্বার পয়েন্টের মধ্যে অবশ্যই বলে ফেলাম যে মেক আ শর্ট লিস্ট অফ দ্য প্রবলেমস দ্যাট ইউ গট স্টাক ডিউরিং দ্য প্র্যাকটিস। তো তুমি প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেম গুলোতে আটকাইছো, যে ম্যাথ গুলোতে, সেগুলো একটা শর্ট লিস্ট বানাও। দেখবে যে তোমার প্রতিনিয়ত যখন তুমি চ্যাপ্টারটা রিভিজিট করবা, তোমার শর্ট লিস্টটা তত ছোট হতে থাকবে এবং দিন শেষে 2 বছর পর কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি তুমি হচ্ছে একটা মানে ভালো একটা অবস্থানে নিজেকে পাবা। আচ্ছা, এবার একটু আসি ভাইয়া বায়োলজি। তো বায়োলজির ক্ষেত্রে আমাদের যে প্রথম যে প্রবলেমটা হয় বা তোমাদের যে প্রথম যে কমপ্লেনটা ভাইয়া, এত এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো। তো
তো দেখো ভাইয়া, মনে রাখা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও আছে, ঠিক আছে? ম্যাথে তুমি কত ফর্মুলা মনে রাখতেছো, তো মনে রাখা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও তোমার লাগতেছে। তো বায়োলজিকে আলাদা করে কেন দোষ দিতেছো? তো এখানে আসলে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে আমরা যে কাজটা করি না, সেটা হচ্ছে আমরা পার্টিকুলারলি ধরো কোন একটা চ্যাপ্টার যখন বায়োলজিতে পড়তে যাই, আমরা হচ্ছে যে কাজটা করি প্রথমে আমরা হচ্ছে লেখায় চলে যাই, যে একদম ধারাবাহিকভাবে লেখাটা পড়ার চেষ্টা করি। এবং ওইটা পড়তে গিয়ে যা হয় ভাইয়া, তুমি আসলে গুলায় ফেলো যে কোনটা কোথায় আছে বা অ্যাকচুয়ালি কি আছে, সেটা বিষয়টা তুমি গুলায় ফেলো। সেক্ষেত্রে আমি তোমাকে প্রথম যে সাজেশনটা দিব বায়োলজি পড়ার ক্ষেত্রে, আগের পয়েন্ট গুলো ভ্যালিড, বাট এখানে আবার কিছু পয়েন্ট তো বুঝতে পারতেছো কোনগুলো পয়েন্ট আবার ভ্যালিড হবে না, ঠিক আছে? সলভ এক্সাম্পল, বায়োলজিতে তুমি কিভাবে সলভ এক্সাম্পল করবা। আচ্ছা, তো হচ্ছে সেই ক্ষেত্রে আবার এটা করতে পারো যে সলভ এক্সাম্পল বলতে তুমি টেস্ট পেপারের কোশ্চেন গুলো সলভ করতে পারো, যে এই অঙ্গনটাকে চিহ্নিত করতে পারতেছো কিনা, বা এটা কাজটাকে চিহ্নিত করতে পারতেছো না, সো পারফেক্টলি পড়ার পর তুমি এই কাজটা করতে পারো, ঠিক আছে? তো আমি প্রথম যে কাজটা বলবো তোমাকে ভাইয়া, সেটা হচ্ছে ফোকাস অন দা ডায়াগ্রাম। তো তোমার বইতে যে চিত্রটা আছে সেই চিত্রের উপর আগে ফোকাস করো, বাংলা লেখা পরে আগে চিত্র দেখো। তো আগে চিত্রকে ফোকাস করবে। দেখো এটা আমি বাইরে থেকে একটা চিত্র নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বোঝানো যে তোমাদের নোটটা অ্যাকচুয়ালি কিরকম হওয়া উচিত। সো ধরো তুমি বইতে এত ইনফরমেটিভ চিত্র পাবা না, বাট যেটা পাবে সেটাই মোর দ্যান এনাফ, ঠিক আছে? সো হচ্ছে আমরা ধরো এটা হচ্ছে সেলের পিকচার, সো এটা হচ্ছে একটা অ্যানিমাল সেল, একটা প্রাণী কোষ, ঠিক আছে? সো প্রাণী কোষে তোমার কি কি আছে, যেমন এটা হচ্ছে আমাদের এই যে দেখো আইডেন্টিফাই করা, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো এটা হচ্ছে তোমার কোষীয় কঙ্কালের একটা পার্ট। সো দেখো খুব সুন্দর করে কিন্তু লেখা আছে। সো তুমি যখন তোমার বইতে দেখবা, বইতে কিন্তু প্রত্যেকটা অবস্থান বা তার ছোট ছোট কিছু কাজ হয়তো বা এই জিনিসটা কোথায় আছে, এই অঙ্গাণুটা বা এই পার্টিকুলার অংশটা কোথায় আছে, সেটা তুমি আগে ডায়াগ্রাম স্টাডি করবা, ঠিক আছে ভাইয়া? তুমি চিত্রটা দিকে ভালোভাবে তাকাবা, চিত্রটাকে পড়বা যে আসলে এই পার্টিকুলার সেগমেন্টটা কোথায় আছে, এটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে, সেখান থেকে রিলেট করার চেষ্টা করবা তাদের কাজটা কিরকম হতে পারে। সেটা কিছুক্ষণ ডায়াগ্রাম নিয়ে পড়বা, ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো খাতায়, ঠিক আছে? যেমন এখানে দেখো এটা মাইটোকন্ড্রিয়াকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন এখানে লাইসোজোম। তুমি যখন একটা ডায়াগ্রামকে ভালোভাবে স্টাডি করবা, তুমি যদি হঠাৎ করে আমি তোমাকে বললাম যে এখন আমরা শুরু করি মাইটোকন্ড্রিয়া, আমরা এখন লাইসোজোম পড়ি, তুমি জানোই না যে এটা আসলে কোথায় থাকে, কিভাবে থাকে, এদের দেখতেটা কেমন হয়, কোষের ভিতরে কিভাবে অবস্থান করে, তোমার কোনো আইডিয়া নেই। ধরো কোর্স সম্পর্কে তোমরা অনেক আগে থেকে পড়ে আসতেছো দেখে হয়তো তোমাদের কাছে ইজি লাগতেছে। বাট ধরো তোমাদের নতুন কিছু টপিক যেমন ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই ধরনের যে প্রসিডিউর গুলো আছে, আগে চিত্রটা দেখো, চিত্রটাতে কোথায় কি ইন্ডিকেট করা হয়েছে, তারপর চিত্রটার সাথে একটু পরিচিত হয়ে দেন বইয়ের লেখাতে আসো। দেখবা ভাই এটা তোমার পড়ার এক্সপিরিয়েন্সটাকে টোটালি চেঞ্জ করে দিবে, ঠিক আছে? সো এই যে দেখো, তোমরা যখন নোট করবা তখন চেষ্টা করবে এরকম হচ্ছে ফ্লো চার্ট বানানো, লাইক ইনফরমেশন গুলোকে এভাবে একটা মানে হচ্ছে ফ্লো চার্টের মতো, লাইক ইনফরমেশন গুলো কিভাবে কানেক্টেড সেটা হচ্ছে তুমি সুন্দর করে বাংলা লিখে বক্স করে, তোমাকে সবসময় যে চিত্র আঁকতে হবে এমন না, যে ইনফরমেশন গুলো কিভাবে কানেক্টেড তুমি হচ্ছে বক্স করে করে ইনফরমেশন গুলোকে কানেক্ট করলাম। পড়ার সময় ডায়াগ্রামকে আগে পড়বা, দেন হচ্ছে বাংলা লেখাগুলো আসবা। আচ্ছা, তারপরে যেখানে ডায়াগ্রাম দরকার নেই, তুমি হয়তো অনেক কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলোকে সিস্টেমেটিক ওয়েতে বক্স করে করে তুমি এখানে কানেক্ট করার চেষ্টা করো ইনফরমেশন গুলোকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে হাইলাইট দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অন দ্য বুক। আচ্ছা, বইটা অবশ্যই আমাদের একটু হাইলাইট করতে হবে, অর্থাৎ ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে বইতে ফোকাস করতে হবে। এখন কোনগুলো ইম্পর্টেন্ট ভাইয়া সেটা কিভাবে বুঝবো? এটা ইনিশিয়ালি তুমি বুঝবা না ভাইয়া, এটার জন্য ক্লাস করতে হবে ভালোভাবে। তো ক্লাস করলে বুঝবা যে বইয়ের কোন ইনফরমেশন গুলোকে আমাদের মনে রাখতে হবে, পরীক্ষা যেগুলো আসবে আর কি। তো সেটা মেডিকেল পরীক্ষা হতে পারে, ডিউ ভর্তি পরীক্ষা হতে পারে, এইচএসসি পরীক্ষা হতে পারে। সেটা তোমার ইনস্ট্রাক্টর অবশ্যই তোমাকে বলবে যে এই ইনফরমেশন গুলো অবশ্যই ভাইয়া তোমাকে মনে রাখতে হবে। তো ক্লাসটা করবা, ক্লাসটা করার পর ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে হাইলাইট করবা। আচ্ছা, এটা কি আমার কাজ শেষ হয়ে গেল ভাইয়া? মোটেই না, মোটেই না ভাইয়া। তো তোমাকে এবার হচ্ছে আলাদা একটা নোটবুক করতে হবে বায়োলজি ক্ষেত্রে। সেই নোটবুকে কি থাকবে ভাইয়া? সেই নোটবুকে ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রাম গুলো থাকবে, তারপর একদম কি পয়েন্ট গুলো থাকবে, ঠিক আছে ভাইয়া? যেমন আমরা জানি হচ্ছে তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এখানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুইটা পার্টের কথা লেখা আছে, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সো এখানে আমরা রাইবোজোমকে এর গায়ে আটকে থাকতে দেখতেছি। সো এদের কাজ কি? রাইবোজোম যেহেতু আছে, প্রোটিন সংশ্লেষণ করা। আর স্মুথের কাজটা কিভাবে এটা আলাদা করে মনে রাখবো, এটা লিপিড তৈরি করে, ঠিক আছে? সো আলটিমেটলি এইভাবে আমাদের কি ইনফরমেশন গুলোকে অবশ্যই আমাদের খাতায় নোট ডাউন করতে হবে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বেসিককে ডিফাইন করে, ঠিক আছে? আর ইনফরমেশন গুলো কিভাবে কানেক্টেড, কিভাবে কোন ইনফরমেশন গুলো তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে লজিক্যাল ওয়েতে তোমাকে খাতার মধ্যে লিখে রাখার চেষ্টা করতে হবে। সো অবশ্যই তোমার লেকচার নোটের পাশাপাশি আলাদা একটা খাতা থাকবে, যেখানে তুমি ডায়াগ্রাম আঁকবা, ইনফরমেশন গুলোকে সুন্দর করে কানেক্ট করবা, বইয়ের হাইলাইটেড ইনফরমেশন গুলোকে আলাদা করে খাতায় লিখবা। বিশ্বাস করো ভাইয়া, তুমি যদি বইয়ের হাইলাইটে যে ইনফরমেশন গুলো আছে তুমি, ঠিক আছে, এগুলোকে যদি তুমি আলাদা করে খাতা রাখো, ডেফিনেটলি তোমার অ্যাকচুয়ালি শেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বা অনেক ভালো পরিমাণে তুমি ইনফরমেশন গুলোকে মনে রাখতে পারবা। তুমি যে সব মনে রাখতে পারবা এটা সত্যিই মানে এটা কারো পসিবল না, ঠিক আছে?
সো হচ্ছে তুমি বেশিরভাগ ইনফরমেশন গুলোকে অনেক ইফেক্টিভলি মনে রাখতে পারবা। সো এটাই ছিল আমাদের ইফেক্টিভ লার্নিং মেথড। তোমাদের আশেপাশে যে ফ্রেন্ডরা ভালো করতেছে, আশা করি তোমরা যদি এই প্রসিডিউর গুলো খুবই ইফেক্টিভলি আমি যেভাবে বললাম সেভাবে মাথায় নিয়ে ফলো করার চেষ্টা করো, আরো নিজেদের কিছু টেকনিক ডেভেলপ করতে পারো, সেক্ষেত্রে যেটা তোমার কাছে ইফেক্টিভ মনে হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো, ডেফিনেটলি ভাই তুমি একটা ডিফারেন্স টের পাবা, ঠিক আছে? সো লাইক হচ্ছে সবসময় তোমার হচ্ছে কাউকে দেখে হতাশায় ভোগা যাবে না, সে সে আসলে অনেক ভালো করতেছে এরকম কোনো কিছু ভেবে হতাশা থাকা যাবে না। তুমিও স্ট্র্যাটেজিক ওয়েতে যদি ভাই পড়ার চেষ্টা করো দেন ডেফিনেটলি তুমি অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, সো হচ্ছে আমাদের এই জন্য হার্ড ওয়ার্কিং এর পাশাপাশি স্মার্টলি ওয়ার্ক করতে হবে। জাস্ট একদম মানে হচ্ছে কানা হাফেজের মতো তোমার পড়ে গেলাম কিছু বুঝলাম না, ঠিক আছে, ওইরকম করা যাবে না। আমাদের হচ্ছে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে স্ট্র্যাটেজিক ওয়েতে জিনিসগুলো পড়তে হবে, যেভাবে ভাই আমি তোমাদেরকে বললাম। আশা করি তোমরা যদি ঠিকমতো ফলো করতে পারো তোমাদের ইন্টারমিডিয়েট লাইফটা অনেক এনজয়েবল হবে এবং তোমাদের লার্নিং প্রসেসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সো যারা আমরা ক্লাসটা শেষ পর্যন্ত করলাম, অবশ্যই আশা করি তোমরা হচ্ছে কমেন্টে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আশা করি তোমাদের এই ক্লাসটা লাইফে অনেক পজিটিভ একটা চেঞ্জ আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।